আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমরা ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। ইংলিশ ফার্স্ট পেপারে ভালো নাম্বার পাওয়ার জন্য ফ্লোচার্ট খুবই সহায়ক একটি প্রশ্ন। আজকে আমরা ফ্লোচার্টের নিয়মকানুনগুলো বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন রকম চার্টের ব্যবহার করি, যেমন কলাম চার্ট, কলাম থাকে অনেকগুলি। বার চার্টে বারের মাধ্যমে ইনফরমেশন দেখানো হয়। লাইন চার্ট, লাইনের মাধ্যমে। পাই চার্ট দেখতে পাই বা পিঠা বা কেকের মতো। আর ফ্লো চার্ট, যেটা আমাদের টপিক, অর্থাৎ প্রবাহ চিত্র। এখানে বক্সের মধ্যে কিছু ইনফরমেশন থাকে এবং তার প্রবাহ বা ধারাবাহিকতা দেখানো হয় অ্যারো চিহ্নের মাধ্যমে। তো বক্সগুলি উপর নিচে হতে পারে, পাশাপাশি হতে পারে। এখন আমরা দেখব কিভাবে ফ্লোচার্ট তৈরি করতে হয়, নিয়মগুলো, হাউ টু মেক এ ফ্লোচার্ট। শুরুতে যে বিষয়টি আমাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে টপিকটি ইন্ট্রোডিউস করলে ভালো। ইন্ট্রোডিউসিং টপিক, অর্থাৎ প্রশ্নের মধ্যে যে টপিকটি দেওয়া থাকবে আনসার করার সময় একটি আলাদা পেজে সবার আগে আমাকে টপিকটি ইন্ট্রোডিউস করতে হবে। তো সেটা কিভাবে করা যায় আমরা একটু দেখি। ইন্ট্রোডিউসিং টপিকে যেমন এভাবে আমরা লিখতে পারি, এ ফ্লো চার্ট শোয়িং ডট 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 ইজ গিভেন বিলো, অর্থাৎ এখানে টপিকটি থাকবে। অথবা এভাবে হতে পারে, গিভেন বিলো এ ফ্লো চার্ট শোয়িং ডট ডট ডট। দুইভাবে লেখা যায়। এটা লিখে তারপরে আমরা ফ্লো চার্টটা লেখা শুরু করব। সবার উপরে এটি থাকবে। আমরা আবার নিয়ম দেখি। দ্বিতীয় যে বিষয়টি, ড্রয়িং ইন প্রপার ওয়ে, অর্থাৎ এটা যেহেতু আকার একটি বিষয় আছে, ড্র করা, এটা সুন্দর হতে হবে, এর উপরও নাম্বার নির্ভর করে। তো এক্ষেত্রে আমরা কিভাবে আঁকতে পারি এটা একটু স্লাইডে আমরা দেখব। এখানে এই স্লাইডে তিনটি বক্স আছে এবং অ্যারো চিহ্নের মাধ্যমে ফ্লো দেখানো হয়েছে, ফ্লো চার্টের একটি ছবি। যদিও পরীক্ষায় আমাকে 5টি আনসার করতে হবে আর একটি দেওয়া থাকবে, সব মিলিয়ে 6টি। এখানে বক্সগুলো আমরা দেখতে পাচ্ছি সমান সমান, মাঝে অ্যারো চিহ্ন। তো বক্সগুলি এভাবে হলেই সুন্দর, ছোট বড় না হয়। ইনফরমেশন নিচে যা লিখবো আমি ভিতরে, এগুলো যদি লেখা কম হোক বা বেশি হোক, বক্সগুলি সমান হলেই সুন্দর। তো এই ক্ষেত্রে আমরা নাম্বার, বক্সগুলো নাম্বারও দিতে পারি বাম পাশে, যেমন 1 2 3 1 2 3, বা পরীক্ষায় 4 5 6 6টি দিতে হবে, কারণ একটি তো দেওয়া থাকবে, বাকি 5টি আমাদেরকে দিতে হবে। যে আমরা খেয়াল করব যে আলাদা পেজে বক্সগুলো সমান সমান হয়, ঠিক এখানে যেমন আছে। যদি আমার লেখা বেশি হয় তাহলে আমার নিচের দিকে বক্সকে আমরা বড় করতে পারি। তারপরে নিয়ম যেটি, ফোকাস অন কিওয়ার্ড, অর্থাৎ যে টপিকটি দেওয়া থাকবে সেই টপিকের মধ্যে একটি কিওয়ার্ড থাকবে, অর্থাৎ মূল ওয়ার্ড, যেটা যেটা আমি আসলে আনসার করতে যাচ্ছি বা যেটা আমার কাছে চাওয়া হয়েছে আমার কাছে, সেটি কে কিওয়ার্ড বলে। তো আমি সেটা খুঁজে বার করব এবং সেটার উপরে আমি ফোকাস করব। তো এক্ষেত্রে কিওয়ার্ড একটি হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে আবার একাধিকও হতে পারে। তো কিভাবে আমরা কিওয়ার্ডকে ফোকাস করব এটা একটু দেখি। এখানে আমরা 5টা টপিক লিখেছি ইংলিশ ফর টুডের বিভিন্ন লেসন থেকে। তো এই টপিকগুলো আমরা দেখব এবং এই টপিকের মধ্যে মূল কোন শব্দটি আসলে আমরা আনসার করতে যাচ্ছি সেই কিওয়ার্ডটি খুঁজে বের করব। প্রথম যে টপিকটি, দ্য লাইফ হিস্ট্রি অফ নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার জীবন ইতিহাস, এটার কিওয়ার্ডটি কি আমরা যদি দেখি। তো আমরা এই টপিকের মধ্যে আমরা কি নেলসন ম্যান্ডেলা সম্পর্কে যা জানি সব লিখছি, নাকি তার
জীবনের হিস্ট্রি অর্থাৎ গুরুত্বপূর্ণ যে ঘটনাবহুল জীবন, তার গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলি সেগুলি লিখছি। আসলে মূলত আমরা লিখছি হিস্ট্রি, এটাকে আমরা লাইফ হিস্ট্রিও ধরে নিতে পারি। তো মূল কিওয়ার্ডটি হিস্ট্রি, যেহেতু এটা একটি নাউন, তাহলে আমি নাউন ফ্রেজ করেও ভিতরে বক্সের ভিতরে আমি পয়েন্টগুলি লিখতে পারি, অথবা যেহেতু তার কর্মজীবন সম্পর্কে অনেকটা, তো এক্ষেত্রে যেহেতু কাজ জড়িত, আমরা ভার্ব দিয়েও শুরু করতে পারি। দ্বিতীয় যে টপিকটি, হোয়াট বঙ্গবন্ধু ডিড টু হোল্ড দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, অর্থাৎ ন্যাশনাল অ্যাসেম্বলি হোল্ড করার জন্য, অর্থাৎ জাতীয় অধিবেশন যাতে হয় এই জন্য বঙ্গবন্ধু কি করেছিলেন। তো এক্ষেত্রে এখানে যদি আমরা কিওয়ার্ডটি খুঁজি, এখানে আমরা কি বঙ্গবন্ধু সম্বন্ধে লিখছি, অর্থাৎ বঙ্গবন্ধুর পুরো জীবনী সম্পর্কে, নাকি ন্যাশনাল অ্যাসেম্বলি সম্পর্কে, নাকি বঙ্গবন্ধু কি করেছিলেন, ডিড, এই সম্পর্কে আমরা লিখছি। আসলে মূলত আমরা কি করেছিলেন, এই কিওয়ার্ডটি হচ্ছে ডিড। আবার আমরা হোয়াটকেও ধরে নিতে পারি, যেহেতু এখানে আসলে কি করে, এখানে প্রশ্ন করা হচ্ছে না, এটা আমরা খেয়াল করবো। এখানে যা করেছিলেন আর কি, হোয়াট, যা। তো এখানে হোয়াটও হতে পারে, ডিডও হতে পারে কিওয়ার্ড। তো এক্ষেত্রে আমরা দেখি যেহেতু ডিড কিওয়ার্ড, অর্থাৎ সরাসরি ভার্বটাই আমার ফোকাস এবং পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে আমি ইয়ে করতে পারি, ভার্বই ব্যবহার করতে পারি। পাস্ট টেন্সে ভার্ব ব্যবহার করেই আমরা লিখতে পারি। যেমন বঙ্গবন্ধু কি করেছিলেন, বঙ্গবন্ধু ন্যাশনাল অ্যাসেম্বলি হোল্ড করার জন্য ইয়াহিয়া খানের সাথে দেখা করেছিলেন, তাহলে আমরা লিখতে পারি ম্যাট ইয়াহিয়া খান। তারপর তাকে রিকোয়েস্ট করেছিলেন, রিকোয়েস্টেড হিম, অথবা রিকোয়েস্টেড ইয়াহিয়া খান টু হোল্ড দ্য অ্যাসেম্বলি, এটা লিখতে পারি। তো সরাসরি আমরা ভার্ব দিয়েও আমরা পয়েন্টগুলি লিখতে পারি। তৃতীয় যে টপিকটি, কজেস অ্যান্ড লসেস অফ ট্রাফিক কনজেশন, ট্রাফিক কনজেশনের কজগুলো কি এবং কারণগুলো এবং লসগুলো, ক্ষতিকর দিকগুলো বা ক্ষতিগুলো, এটার যে কিওয়ার্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কি ট্রাফিক কনজেশন সম্পর্কে লিখছি, নাকি তার কজ বা তার লস সম্পর্কে লিখছি। আসলে আমরা তার কজ এবং লস সম্পর্কে লিখছি, তাহলে কিওয়ার্ড এখানে দুটি হবে, কজেস অ্যান্ড লসেস। যেহেতু এগুলো নাউন, তাহলে আমার ভিতরে যে ফ্রেজ আমি লিখবো বা পয়েন্ট লিখবো, এগুলো নাউন ফ্রেজ হবে স্বাভাবিকভাবেই। তো কিভাবে আমরা করব সেটা আমরা বিস্তারিত সামনে দেখছি। তারপরে যে টপিকটি, হিরোইক অ্যাক্টিভিটিস অফ হারকিউলিস, হারকিউলিসের বীরত্বপূর্ণ কাজগুলো সম্পর্কে, এটা আমাদের টপিক। তো এখানে আমরা কিওয়ার্ড কোনটিকে নিব, এখানে কি হারকিউলিসকে নিব, হারকিউলিস সম্পর্কে লিখছি, অর্থাৎ হারকিউলিসের পুরো জীবনী সম্পর্কে লিখছি, না তার বীরত্বপূর্ণ কাজ সম্পর্কে লিখছি। যেহেতু বীরত্বপূর্ণ কাজ সম্পর্কে লিখছি এবং মূল হচ্ছে আমার অ্যাক্টিভিটিস, অর্থাৎ তার অ্যাক্টিভিটিসগুলি কী ছিল। যেহেতু অ্যাক্টিভিটিস নাউন, তো সেক্ষেত্রে আমরা যে পয়েন্টগুলি লিখবো এগুলো নাউন ফ্রেজ করে দিতে পারি, অথবা যদি অ্যাক্টিভিটি তার কাজ, সেক্ষেত্রে আমরা ভার্ব দিয়েও লিখতে পারি। যেমন হারকিউলিস ফট উইথ এ লায়ন, লায়নের সাথে যুদ্ধ করেছিল, সেক্ষেত্রে আমরা ফট পাস্ট টেন্স করে সরাসরি ভার্ব দিয়ে লিখেছি, অথবা ফাইটিং উইথ এ লায়ন, এটাও আমরা লিখতে পারি নাউন ফ্রেজ করে দিয়ে। যেহেতু হারকিউলিস এখানে সাবজেক্ট, এবং হারকিউলিসের এই টপিকটির আমরা ইন্ট্রোডাকশন প্রথমেই দিব, সেক্ষেত্রে হারকিউলিস আর উল্লেখ করার প্রয়োজন নেই, একই রকম বঙ্গবন্ধু উল্লেখ করার আর প্রয়োজন নেই। লাস্ট যে টপিকটা, হাউ হাকালুকি হাওর হেল্পস পিপল, অর্থাৎ হাকালুকি হাওর মানুষকে যেভাবে সাহায্য করে। তো এক্ষেত্রে আমরা কোনটাকে কিওয়ার্ড নিব, হাকালুকি হাওরকে, অর্থাৎ হাকালুকি হাওর সম্পর্কে আমরা সব ইনফরমেশন লিখছি না, পিপল সম্পর্কে না, তাহলে সাহায্য করা সম্পর্কে এবং সাহায্যটা কিভাবে করে বা যেভাবে করে সেটা সম্পর্কে। অর্থাৎ মূলত আমার কিওয়ার্ড কিন্তু এখানে হাউ, অর্থাৎ আমি কিভাবে বা যেভাবে করে এটা সম্পর্কে লিখছি। তো হাউকেও আমরা কিওয়ার্ড ধরতে পারি বা হেল্পসকেও ধরে নিতে পারি, অর্থাৎ সাহায্য করা সম্পর্কে।
তো এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে হাউ যখন আমার টপিকে থাকবে, যেহেতু প্রক্রিয়া কিভাবে বা যেভাবে, তো সেক্ষেত্রে আমি যে পয়েন্টগুলি লিখব সেগুলো শুরুতে বাই দিয়ে এবং তারপরে ভার প্লাস আইএনজি দিয়ে লিখলে ভালো। যেমন হাকালুকি হাওর যেভাবে সাহায্য করে মানুষকে, তার একটা পয়েন্ট হতে পারে বাই প্রোভাইডিং ফিশেস, মাছ সরবরাহ করে, বা প্লেন্টি অফ ফিশেস, অনেক মাছ সরবরাহ করে, অথবা বাই প্রোভাইডিং শেল্টার ফর দ্য প্যারেন্ট ফিশেস, এরকম হতে পারে। এগুলো আমরা বিস্তারিত সামনে দেখব। এখন আমরা আবার আমাদের নিয়মে ফেরত যাই। ফোকাস অন কিওয়ার্ডের পরের যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফ্রেজেস অথবা পয়েন্টস লাইক শর্ট নোটস ইন বক্সেস, অর্থাৎ শর্ট নোটগুলি পয়েন্ট লাইক হবে, ফ্রেজ লাইক হবে, অর্থাৎ ফ্রেজের মতো বা পয়েন্টের মতো শর্ট নোটগুলো আমার বক্সে লিখতে হবে, যেটা প্রশ্নের মধ্যেও বলা থাকে। তো শর্ট নোট করার জন্য বা পয়েন্ট করার জন্য বক্সের মধ্যে আমার কি কি করণীয়, আমরা এগুলো একটু ধারাবাহিকভাবে এখন দেখব। এখানে 8টি নিয়ম আছে। যেমন প্রথমটা হচ্ছে মেনটেনিং সিকোয়েন্স। আমাকে সিকোয়েন্স বা ধারাবাহিকতা রক্ষা করতে হবে। যদি কোনো ঘটনা নিয়ে হয় বা কোনো ব্যক্তির জীবন নিয়ে হয়, সেক্ষেত্রে জীবনের ঘটনাবলীর ধারাবাহিকতা সেটা থাকবে। সেটা যেমন আমরা একটু আগে দেখেছি নেলসন ম্যান্ডেলা অথবা বঙ্গবন্ধু বা হারকিউলিস। তো ধারাবাহিকভাবে একটির পরে একটি ইনফরমেশন, যেটির পরে যেটি সিকোয়েন্স রক্ষা করে ইনফরমেশন দিতে হবে বক্সের মধ্যে। তারপরে অ্যাভয়েডিং ফুল সেন্টেন্স ইফ পসিবল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুরো সেন্টেন্স অ্যাভয়েড করা, অর্থাৎ আমরা যদি থেকে প্যাসেজ থেকে পুরো সেন্টেন্স তুলে দিই তাহলে আমরা নাম্বার আমাদের কম মিলবে, নাম্বার পাবো না। সেক্ষেত্রে আমাকে পুরো সেন্টেন্সটা অ্যাভয়েড করে মূল যেই ইনফরমেশনটা সেটাকে নিতে হবে। আর যেহেতু পুরো সেন্টেন্স আমি অ্যাভয়েড করছি, সেক্ষেত্রে ফুল স্টপ দিব না, অর্থাৎ ফুল স্টপ হবে না। তারপরে অ্যাভয়েডিং কমন ওয়ার্ডস, যদি যে আমি 5টি পয়েন্ট লিখব বক্সের মধ্যে বা শর্ট নোট লিখব, তো সেখানে আমার কমন ওয়ার্ড যেগুলো, এগুলো আমি অ্যাভয়েড করব, বারবার লিখব না। যেমন সাবজেক্ট যদি একই হয়, যেমন হারকিউলিস সাবজেক্ট, বঙ্গবন্ধু সাবজেক্ট বা নেলসন ম্যান্ডেলা সাবজেক্ট, তো আমরা এগুলোর উল্লেখ তো শুরুতে ইন্ট্রোডাকশনে ইন্ট্রোডিউসিং টপিকের মধ্যে করেছি। তো সেক্ষেত্রে সাবজেক্ট আর উল্লেখ হবে না, আর প্রয়োজন নেই উল্লেখ করার। ভার্বও যদি একই হয় সবগুলোর ক্ষেত্রে, ভার্বও আমরা উল্লেখ করব না, অথবা অন্য কোনো শব্দ, এনি আদার ওয়ার্ড। তারপরে আমরা শুরু করব নাউন দিয়ে। টু স্টার্ট উইথ নাউন, নাউন দিয়ে শুরু করা, অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকতে পারে, অথবা নাউন প্লাস প্রিপোজিশন, নাউনের পরে প্রিপোজিশন থাকতে পারে। তারপরে নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, যেটাকে আমরা জিরান বলি, এটা দিয়ে শুরু হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি দিয়েই শুরু হয়, অথবা টু প্লাস ভার্ব দিয়ে, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি, নাউনের বিকল্প, তো সেটা দিয়েও শুরু হতে পারে। অর্থাৎ নাউন দিয়ে, অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে, অথবা নাউনের পরে প্রিপোজিশন, অথবা নাউন ইকুইভ্যালেন্ট দিয়ে, অর্থাৎ জিরান বা ইনফিনিটিভ দিয়ে আমরা পয়েন্টে শুরু করতে পারি। এগুলো আমরা উদাহরণ সামনে দেখব। তারপরে যে বিষয়টি, স্টার্টিং উইথ ভার্ব ইফ ভার্ব ইজ দ্য মেন ফোকাস, যদি ভার্বটাই মূল ফোকাস হয়, অর্থাৎ ভার্বটাই আমরা আনসার করছি এরকম হয়, তাহলে আমরা ভার্ব দিয়ে শুরু করতে পারি। প্রেজেন্ট টেন্স দিয়ে হতে পারে, পাস্ট টেন্স দিয়ে হতে পারে, যে আমরা একটু আগে আমরা দেখেছি হোয়াট বঙ্গবন্ধু ডিড, কি করেছিলেন বঙ্গবন্ধু, পাস্ট টেন্স দিয়ে। আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমাকে খেয়াল করতে হবে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। যদি এমন হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার ভার্বগুলো শেষে এস ইএস যোগ হবে, আর পাস্ট টেন্স হলে পাস্ট ফর্ম হবে। তো ভার্বটাই আমার যদি মূল কিওয়ার্ড হয়, তাহলে আমি ভার্ব দিয়ে শুরু করতে পারি। আর তারপরে যে বিষয়টি, ওমিশন অফ অক্সিলিয়ারিস, অর্থাৎ অক্সিলিয়ারি থাকবে না। যেহেতু আমি পুরো সেন্টেন্স লিখছি না, এখানে অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন নেই। তো মূল ভার্বের যে ফর্মটা সেটা ঠিক থাকবে, অক্সিলিয়ারিটা বাদ যাবে। আর্টিকেল সম্ভব হলে বাদ দিব, কনজাংশন সম্ভব হলে বাদ দিব, এবং এগুলো বাদ দিয়েই আমি একটা সেন্টেন্সকে ফ্রেজ করে ফেলবো বা পয়েন্ট করে ফেলবো। শেষ যে নিয়মটি, টু অ্যাভয়েড অ্যাপোজিটিভস, অ্যাপোজিটিভ অ্যাভয়েড করা, এক্সাম্পলস উদাহরণগুলো অ্যাভয়েড করা,
এক্সপ্লানেশন ব্যাখ্যা অ্যাভয়েড করা, অথবা এডিশনাল ইনফরমেশন বা অতিরিক্ত যে তথ্যগুলা যে কোনো একটা টপিক সম্পর্কে আছে ওগুলো আমরা আমাদের এই পয়েন্টের মধ্যে আনবো না। তারপরে এক্সাম্পল, এক্সপ্লানেশন, এডিশনাল ইনফরমেশন এগুলো আমাদের পয়েন্টের মধ্যে আসবে না। যত শর্ট করা যায়, ছোট করা যায়, তবে মূল যে বিষয়টি সেটা থাকতে হবে, মূল যেই আমার বক্তব্যটি সেটা আসতে হবে, কিন্তু অতিরিক্তগুলো আমি বাদ দেব। তো একটি মজার বিষয় হচ্ছে যে আমরা এখানে ফ্লো চার্ট সম্পর্কে যা লিখলাম, ফ্লো চার্ট কীভাবে তৈরি করতে হয় এ সম্পর্কে আমরা যা লিখলাম, এগুলোর এই নিয়মগুলোর উদাহরণ আমার এইগুলোর মধ্যেই আছে। অর্থাৎ এখানে আমরা যা লিখছি এগুলো সবগুলি পয়েন্ট, এই পয়েন্টগুলির মধ্যেই আছে, বা এই ফ্রেজগুলির মধ্যেই আছে আমাদের। যেমন আমরা যদি পেছনে যাই, ইন্ট্রোডিউসিং টপিক, আমরা যে এখানে ফ্লো চার্ট কীভাবে তৈরি করতে হয়, আমাদের যে টপিকটি এটা আমরা ইন্ট্রোডিউস করেছি শুরুতেই, উপরে আমরা লিখেছি হাউ টু মেক এ ফ্লো চার্ট, অর্থাৎ আমরা টপিক ঠিক ইন্ট্রোডিউস করেছি। তারপর ড্রয়িং ইন প্রপার ওয়ে, যেহেতু আমরা এটা ফ্লো চার্ট করিনি সেক্ষেত্রে ড্র করার প্রশ্ন নেই, আমরা দেখেছি অন্য স্লাইডে। ফোকাস অন কিওয়ার্ড, আমরা কিওয়ার্ডকে ফোকাস করেছি। যেমন এখানে আমাদের যেই টপিকটি হাউ টু মেক এ ফ্লো চার্ট, সো এক্ষেত্রে হাউ বা মেক হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো আমরা করেছি যেহেতু এটা ভার্ব সম্পর্কিত কার্যক্রম, সেই ক্ষেত্রে আমরা ভার্বগুলি ব্যবহার করেছি। তবে ফ্রেজ করার ক্ষেত্রে বা পয়েন্ট করার ক্ষেত্রে আমরা নাউন, নাউন ইকুইভ্যালেন্ট এগুলো ব্যবহার করেছি বা নাউন করেছি। তারপরে যে ফ্রেজ, পয়েন্ট, বক্সেস, আমরা এগুলো সব পয়েন্টই লিখেছি। তারপরে মেনটেনিং সিকোয়েন্স, আমরা সিকোয়েন্স রক্ষা করেছি। যেমন প্রথমে আমরা প্রথমে টপিক ইন্ট্রোডিউস করেছি, তারপরে আকার প্রশ্ন যেহেতু এখানে নেই, তারপরে আমরা কিওয়ার্ডকে ফোকাস করেছি, তারপরে কিভাবে শর্ট নোটগুলি করতে হয় আমরা এগুলো সিকোয়েন্স রক্ষা করেই এখানে বর্ণনা করেছি। তারপরে অ্যাভয়েডিং ফুল সেন্টেন্স, আমরা এখানে ফুল সেন্টেন্স অ্যাভয়েড করেছি, আমরা একটিও ফুল সেন্টেন্স লিখিনি কোথাও। তারপরে ফুল স্টপ, নো ফুল স্টপ, আমরা ফুল স্টপ দেইনি, কোথাও ফুল স্টপ নাই, ফুল স্টপ দেইনি। তারপরে কমন ওয়ার্ডগুলা, কমন সাবজেক্ট, কমন ভার্ব এগুলো আমরা অ্যাভয়েড করেছি। যেমন এখানে কমন সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে কীভাবে ফ্লোচার্ট তৈরি করতে হয়, তাহলে এখানে ফ্লোচার্ট যেহেতু আমি তৈরি করব বা আমরা তৈরি করব, তাহলে উই সাবজেক্ট বা আই সাবজেক্ট, আবার কোনো ক্ষেত্রে ফ্লোচার্ট সাবজেক্ট হতে পারে। তাহলে সেখানে আমরা কোনোটাই এখানে উল্লেখ করিনি, বারবার আমরা উল্লেখ করার প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে টপিককে বলে দিয়েছি। এটা গুরুত্বপূর্ণ সবচেয়ে। টু স্টার্ট উইথ নাউন, আমরা নাউন দিয়ে শুরু করেছি, কোনটা দেখা যাক। এই যেমন এই ফোকাসটা নাউন দিয়ে শুরু হয়েছে। তারপরে ওমিশন দিয়ে, নাউন দিয়ে আমরা শুরু করেছি। তারপরে নাও, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, দেখা যায় অ্যাডজেক্টিভ প্লাস নাউন কোনোটা আছে কি না। না, অ্যাডজেক্টিভ প্লাস নাউন আমাদের এখানে প্রয়োজন হয়নি, যদিও শর্ট নোট এটাকে আমরা অ্যাডজেক্টিভ প্লাস নাউন ধরে নিতে পারি। তারপর নাউন প্লাস প্রিপোজিশন প্রয়োজনে আমরা ব্যবহার করেছি, যেমন ওমিশন অফ নাউন প্লাস প্রিপোজিশন, ফোকাস অন নাউন প্লাস প্রিপোজিশন ব্যবহার করেছি। তারপরে নাউন ইকুইভ্যালেন্ট, যেমন জিরান, ভার্ব প্লাস আইএনজি, বেশিরভাগ ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করেছি। যেমন অথবা পার্টিসিপল কোনো ক্ষেত্রে হতে পারে, ইন্ট্রোডিউসিং, ড্রয়িং, মেনটেনিং, তারপরে অ্যাভয়েডিং, এগুলো আমরা ব্যবহার করেছি ভার্ব প্লাস আইএনজি ফর্ম। স্টার্টিং, তারপরে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ দিয়েও আমরা দু একটি দেখেছি, যেমন টু স্টার্ট, এটি নিজেই ইনফিনিটিভ দিয়ে শুরু, টু স্টার্ট। তারপরে নিচে টু অ্যাভয়েড 8 নাম্বার, এগুলো আমরা ইনফিনিটিভ দিয়ে শুরু করেছি। তো এইভাবে আমরা পয়েন্টগুলি করি। তারপরে যে বিষয়টি স্টার্টিং উইথ ভার্ব, ইফ ভার্ব ইজ দ্য মেন ফোকাস, ভার্ব দিয়ে আমরা ভার্বকে আমরা নাউন বা পার্টিসিপল বা ইনফিনিটিভ করে বা জিরান করে আমরা শুরু করেছি। সরাসরি ভার্ব দিয়ে আমরা এখানে দেখিনি, যেহেতু আমাদের মূলত ফোকাসটি হচ্ছে হাউ। তারপরে ওমিশন অফ অক্সিলিয়ারিস, আমরা এই পয়েন্টগুলো করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অক্সিলিয়ারি বাদ দিয়েছি।
তারপরে টু অ্যাভয়েড অ্যাপোজিটিভ এক্সাম্পল, এটা এক্ষেত্রে তেমন একটা প্রযোজ্য নয়। তো আমরা মোটামুটি দেখেছি কিভাবে ফ্লো চার্ট তৈরি করতে হয়। তো আজকে আমরা নিয়মগুলি দেখলাম বিস্তারিত। তো সামনে আরেকটি ক্লাসে আমরা একটি বা দুইটি উদাহরণ করব, তখন আমাদের নিয়মগুলি বোঝা আমাদের জন্য আরও সহজ হবে এবং আমরা এই ক্লাসটির উপরে বিশেষভাবে বা এই টপিকটির উপরে বিশেষভাবে জোর দিব, কারণ নাম্বার তোলার জন্য বেশ সহায়ক। তো সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে।